নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের এই চ্যানেল প্রত্যাশা টিউটোরিয়ালে। আজকে আমরা বীজগণিতের একটা নতুন চ্যাপ্টার করব। চ্যাপ্টারের নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা আমরা খুব কনসেপ্টের সাথে শিখব। তো চলো দেখি, এখানে বলা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এট ফার্স্ট আমাদের জানতে হবে দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? এর ইংরেজি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণ জানার আগে আমাকে তার আগে আর একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে সমীকরণ জিনিসটা কি। হোয়াট ইজ দ্য ইকুয়েশন? তো চলো দেখবো আমরা সমীকরণ জিনিসটা কি। এই চিহ্নটাকে কি বলে জানা আছে? এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে ইকুয়াল টু, মানে সমান চিহ্ন। আমরা অনেকে এটাকে কি বলি? সমান, তারপরে আবার একটা সমান যোগ করি, যেটা কখনোই ঠিক নয়। এইটা একবার সমান হবে। সমান ধরো এরকম আছে 4 + 3 = 7। আমরা এটাকে বাংলায় পড়লে কিভাবে পড়ি? 4 + 3 = 7। এটা এরকম নয়, এরকম হবে যে 4 + 3 = 7, মানে 4 + 3 এটা 7-এর সঙ্গে সমান। সমান সমান নয় কখনো। তো একটা সম্পর্ক আমরা কাকে বলবো? আমরা যেমন প্রথমে একটা সম্পর্ক মানে রিলেশন জিনিসটা কি। এই রিলেশন জিনিসের মধ্যে একটা সমান চিহ্ন থাকবে, এর বাঁ পাশে কিছু থাকবে, এর ডান পাশে কিছু থাকবে। এর বাঁ পাশে স্বাভাবিকভাবে একটা অজ্ঞাত রাশি থাকে, ডান পাশে বা বাঁ পাশে যে কোনো এক জায়গায় একটা অজ্ঞাত রাশি নিতে হবে। অজ্ঞাত মিন্স যেটা আমাদের জানা নেই, সেরকম একটা রাশি থাকবে বাঁ পাশে, এবং ডান পাশে কিছু থাকবে মান টান দেওয়া থাকলে। তো যাই হোক, একটা সমান চিহ্ন থাকবে, বাঁ পাশে কিছু থাকবে, ডান পাশে কিছু থাকবে। এইরকম আমরা জিনিসটাকে বলবো একটা সম্পর্ক। এই জিনিসটাকে আমরা কি বলবো? একটা সম্পর্ক। এই সম্পর্ক দু টাইপের হয়। একটাকে বলা হয় সমীকরণ, আর একটাকে বলা হয় অভেদ। সম্পর্ক ক টাইপের হয়? দুটো টাইপের হয় সাধারণত। একটাকে আমরা বলবো সমীকরণ, আর একটাকে বলবো হচ্ছে অভেদ। তার মানে সমান চিহ্ন থাকলেই বাঁদিকে কিছু থাকবে, ডান দিকে কিছু থাকবে, সেইটাকেই যে সমীকরণ নাম দিয়ে দেবো আমরা, এরকম কিন্তু নয়। সেটা একটা অভেদও হতে পারে, সেটা আমাদের ধারণা রাখতে হবে। তো আমরা এখন দেখবো সমীকরণ আর অভেদের মধ্যে ডিফারেন্সটা কি। কোনটাকে আমরা অভেদ বলবো আর কোনটাকে আমরা সমীকরণ বলবো, সেটা তোমাকে দেখতে হবে, চিনতে হবে ভালো করে, যে এটা সমীকরণ আর এটা হচ্ছে অভেদ। এর জন্য আমাকে প্রথমে একটা জানা লাগবে কিছু মূলনীতি, যেগুলো হচ্ছে চল কি, ধ্রুবক কি। এই আপাতত এইগুলো জানা লাগবে, চল, ধ্রুবক, তারপরে ঘাত কি, এগুলো আমরা এখন জানবো। তার আগে ওগুলো করার আগে এগুলো দেখে নেব। তো চল জিনিসটা কোনটাকে বলবো? ধরো আমি একটা সম্পর্ক নিলাম y = 5x। এটাকে আমরা একটা সম্পর্ক বলতে পারি। আমি জানি না এটা এখন সমীকরণ না অভেদ, আমি কোনো কিছুই জানবো না। আমি বললাম যে মাঝে সমান চিহ্ন থাকবে, বাঁ পাশে কিছু থাকবে, ডান পাশে কিছু থাকবে, সেটাকে একটা সম্পর্ক বলে।
তো এই সম্পর্কটা তো দুটো ভাগে ভাগ হয়, একটা সমীকরণ একটা অভেদ। তো এটা এখন সম্পর্ক না অভেদ সেটা আমি কিছু সমীকরণ না অভেদ সেটা আমি জানি না, আমি শুধু এইটুকুই জানি এটা একটা সম্পর্ক। তাহলে এই সম্পর্কটাতে যদি এখন যদি আমি x সমান 1 পাতাই, তাহলে y সমান কত হবে বলো? এখানে 5 আর x এর মাঝে কিছু নেই, মানে কি আছে, গুণ আছে, তাহলে 5 × 1 এটা সমান কত হয়? 5। x সমান যদি আমি 2 পাতাই তাহলে y সমান কত হবে? 5 × 2 = 10। x সমান যদি 3 পাতাই এই সম্পর্কটাতে, তাহলে y সমান কত পাবো আমি? 5 × এখানে 3 গুণ হবে সমান 15। x সমান যদি আমি 4 পাতাই তাহলে কত পাবো y সমান? 5 × 4 = 20। আপাতত এইটুকুই নিলাম আমি। তো একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানটায় x এর মান পরপর কিন্তু বেড়েই চলেছে, এই সাইডে বাড়ছে x এর মানটা, এটা হচ্ছে x এর মান। আর y এর মান কোনগুলো? এইগুলো। তো দেখো x এর মান পরপর বাড়ছে, y এর মানও পরপর বাড়ছে। যদি উপর দিকে যাই তাহলে x এর মান উপর দিকে আস্তে আস্তে কমছে, y এর মানও আস্তে আস্তে কমছে, তাই তো? কিন্তু দেখো একটা মান অপরিবর্তিত আছে, সেটা কত? এইটা সব সময় 5ই আছে কিন্তু। তো কোন সম্পর্কতে যে রাশির মান পরিবর্তনশীল, দেখো এখানে x আর y পরিবর্তনশীল, x যদি বাড়ে y ও বাড়ছে, x যদি কমে y ও কমছে। তাহলে কোন সম্পর্কতে যে রাশিটার মান পরিবর্তনশীল সেই রাশিকে বলা হয় চল। তাহলে এখানটায় চল কাকে বলবো? এই x টাকে বলবো আমরা চল বা ভ্যারিয়েবল। কিন্তু দেখো y এর মানও বাড়ছে, এখানটা x এর মান বাড়ছে, y এর মানও বাড়ছে, তাহলে ওই y টাকেও আমরা কি বলবো? একইভাবে এই চল বা ভ্যারিয়েবল বলবো। কিন্তু এই যে 5, এই 5 এর কোনো পরিবর্তন নেই। তাহলে কোন সম্পর্কতে যে রাশিটার মান অপরিবর্তিত থাকে, মানে সব সময় ধ্রুবক থাকে, ধ্রুবক মানে কোনো পরিবর্তন হবে না, প্রথমে যা ছিল সেইটাই থাকবে বারবার বারবার বারবার, তাহলে সেই রাশিটাকে বলবো আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে চল কি ভ্যারিয়েবল কি শিখলাম, ধ্রুবক আর কনস্ট্যান্ট কি শিখলাম। আমি আরেকবার বলে দিচ্ছি চল কাকে বলে। কোন সম্পর্কতে যে রাশিটার মান পরিবর্তনশীল তাকে বলা হবে চল। যেমন এখানটায় x বাড়লে y বাড়ছে, y কমলে x কমছে, তাই এখানটায় x আর y টা হবে কি? চল। কিন্তু 5 এর কোনো পরিবর্তন নেই, 5ই থেকে যাচ্ছে বারবার, তাই এই জিনিসটাকে বলা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে কোন সম্পর্কতে যে রাশিটার মান বা যার মান অপরিবর্তিত থাকে তাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্লিয়ার? যেমন প্রত্যেকটা সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট, 0 1 2 3 4 5, কারণ এই 5 মানে তো 5ই হয়, 5 মানে কখনো 6 হতে পারে না বা 4 হতে পারে না, তাই এই সংখ্যাগুলো সবই কনস্ট্যান্ট। আর বীজগণিতের ক্ষেত্রে a b c এইগুলোকে সাধারণত কনস্ট্যান্ট ধরা হয়, এবং তোমাকে বলেও দেবে শর্তে যে এগুলো কনস্ট্যান্ট কিনা। আর x এই চল কোনগুলোকে ধরা হয়? চল সাধারণত x y z এগুলোকে ধরা হয়। কনস্ট্যান্ট mn ও ধরা হয় অনেক সময়, k কে ধরা হয় কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট এইগুলো সাধারণত ধরা হয়, আর চল সাধারণত x y z। বোঝা গেল ব্যাপারটা? তার মানে কোন সম্পর্কতে যদি আমরা x y z দেখি তার মানে অবশ্যই সেগুলো চল, কিন্তু যদি বলে না দেওয়া থাকে, মাথায় রাখবে জিনিসটা। আর a b c m n এইগুলো যদি দেওয়া থাকে তাহলে পাশে ব্র্যাকেটে বলে দেয় যে এগুলো ধ্রুবক কিনা। ক্লিয়ার? তাহলে চল আর ধ্রুবক আমরা শিখলাম। এবার আমরা দেখব পাওয়ার জিনিসটা কি বা ঘাত জিনিসটা কি। আমরা তো 2 এর স্কয়ার দেখেছি, 2 এর স্কয়ার মানে কত? 4। এইখানটায় এই জিনিসটাকে বলা হয় পাওয়ার, মাথায় যেটা থাকে।
পাওয়ার বা ঘাত। মাথাতে যেটা থাকবে সেটাই হয় পাওয়ার বা ঘাত। যেমন ধরো a টু দি পাওয়ার 5 আছে, এখানে এর মাথায় যদি 1 থাকে এটাকে পড়তে হয় a টু দি পাওয়ার 1। এর মাথায় যদি স্কয়ার 2 থাকে তাহলে এটাকে পড়তে হয় a স্কয়ার বলে। এর মাথায় যদি 3 থাকে তাহলে এটাকে পড়তে হয় a কিউব বলে। এর মাথায় যদি 4 থাকে তাহলে এটাকে পড়তে হয় a টু দি পাওয়ার 4 বলে। শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে আলাদা নাম, স্পেশাল নাম দেওয়া হয়েছে। এর মাথায় 2 থাকলে স্কয়ার, 3 থাকলে a কিউব। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 4, এর মাথায় যদি x থেকে থাকে তাহলে এটাকে বলবে a টু দি পাওয়ার x, এইভাবে পড়তে হয় কিন্তু। তো এই যে a টু দি পাওয়ার x আছে, এখানটায় এর মাথায় পাওয়ার কত? x। তাহলে এইটাকে এই জিনিসটাকে বলা হয় ঘাত বা পাওয়ার, যেটা মাথায় থাকে। যার মাথায় আছে সেইটাকে বলা হয় নিধান বা বেস। যার মাথায় পাওয়ারটা আছে সেটাকে কি বলা হয়? নিধান বা বেস। আর এই নিধান বা বেসের সঙ্গে বাদিকে যা থাকে, নিধান বা বেসের বাদিকে যা থাকে সেটাকে বলা হয় সহগ। এখানে যেমন এর বাদিকে কিছু নেই, তার মানে কি আছে? আমি ধরতে পারি 1 গুণ আছে, তাহলে এই 1টাকে এখানে বলবে সহগ বা কোএফিসিয়েন্ট। তাহলে সহগ কোনটা? যেটা নিধানের সঙ্গে লেগে থাকবে অ্যাকচুয়ালি। পাওয়ার কোনটা? যেটা নিধানের উপরে থাকবে। নিধান কোনটা? যার উপরে পাওয়ার থাকে সেটা নিধান। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা চল শিখলাম, ধ্রুবক শিখলাম, নিধান শিখলাম, সহগ শিখলাম, ঘাত শিখলাম। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসে, যেমন কোন টাইপের কোশ্চেন আসে, মুছে দিচ্ছি আমি সম্পূর্ণটা। ধরো বললো ax স্কয়ার প্লাস bx প্লাস c। তোমাকে কোশ্চেন আসবে যে এখানটাতে x এর সহগ কত, এরকম কোশ্চেন আসে কিন্তু, যে x এর সহগ কত। তাহলে x কোথায় আছে? এখানটায় x আছে মাঝে, তাহলে x এইটা। তাহলে এর সহগ কত? x এর সঙ্গে কি লেগে আছে? b। তাহলে x এর সহগ কত হবে? তাহলে এর आंसर হবে b। b এর আগে শুধু b নয়, b এর আগে প্লাস আছে তাই এটা প্লাস b। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা মাইনাস b হতো। এবার প্লাস b জন্য প্লাসটা অনেক সময় লেখা হয় না, প্লাস দিলেও যা হয়, না দিলেও তাই হয়। কিন্তু এই শুধু b মানে কিন্তু মাইনাস b হবে না কখনো। তাই এখানটায় মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা দিতে হবে তোমাকে। এবার যদি আমাকে চাই যে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ারের সহগ কত, যদি এরকম চাই তাহলে কি বলবো? এক্স স্কয়ারের সহগ হচ্ছে a। এক্স স্কয়ারের সঙ্গে কি লেগে আছে? a। বোঝা গেল ব্যাপারটা? এরকম আসবে কিন্তু, যে সহগ আসে। বা ধ্রুবক পদটা কত? এখানটায় ধ্রুবক পদ মিন্স যার সঙ্গে কোনো চল নেই, তাহলে এখানটায় সিটা হচ্ছে ধ্রুবক পদ। এরকম কোশ্চেন আসে। তো এরকম কোশ্চেন, এটা তো আমরা এ বি সি দিয়ে লিখলাম। এরকমটা যদি দেয় 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক এইটার অনুরূপ একটা সমীকরণ। এখানে 0 দিলে সমীকরণ হয়। তো দেখো এইটা, এখানে যদি তোমাকে বলে যে x এর সহগ কত, তাহলে x এর সহগ কত হবে? x এর সঙ্গে কি লেগে আছে? শুধু 3 নয় কিন্তু, -3 লেগে আছে। তাই x এর সহগ হবে এখানে -3। x স্কয়ারের সহগ হবে কত? 5 লেগে আছে, তাহলে 5 হবে। ধ্রুবক পদ কত? এখানে ধ্রুবক পদটা দেখতে পাচ্ছি আমরা 2 একা আছে, তাহলে 2টা হবে ধ্রুবক পদ। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু 5x স্কয়ার আছে, এখানে কিন্তু 5, এই যে 5, এই 5টাও তো ধ্রুবক বলা যায়। 5 মানে তো 5ই, সেটা সমান তো আর অন্য কিছু হতে পারে না। তাই 5কে ধ্রুবক বলছি না এখানটায় আমরা, কিন্তু আমরা এখানটায় এক্স স্কয়ারের সহগকে 5 বলছি। এবার এখানটায় এই তিনটের মধ্যে একদম কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এই দুইটাই, একদম যেটা ধ্রুবক পদ, যার সঙ্গে কোনো ভ্যারিয়েবল যোগ নেই। তাই তোমাকে এই তিনটের মধ্যে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তখন কিন্তু ধ্রুবক পদটা এইটাকেই জিজ্ঞেস করা হচ্ছে, যেটার সাথে কোনো ভ্যারিয়েবল নেই।
ক্লিয়ার? তাই এখানটায় ধ্রুবক পদ হবে 2। তো এইগুলো আমরা দেখলাম। এবার আমরা চলে যাব যে আমরা দেখলাম কোন সম্পর্ককে দুভাগে ভাগ করা হয়। কত ভাগে ভাগ করা হয়? দুভাগে। একটাকে কি বলি আমরা? অভেদ, আর একটাকে বলি আমরা সমীকরণ। তো সমীকরণ জিনিসটা কোনটা হবে? আমি ধরো দিলাম তোমাকে একটা x প্লাস 3 ইকুয়াল টু 5। আমি এখানে একটা সম্পর্ক লিখলাম x প্লাস 3 ইকুয়াল টু 5। তাহলে এই সম্পর্কটা তে অজ্ঞাত রাশি কোনটা? x, মানে অজানা রাশিটা। তাহলে তুমি কি বলতে পারবে যে এই সম্পর্কটা x এর কোন মানের জন্য সঠিক হয়? মানে x এর মান কত হলে দুই দিক সমান হয়? সঠিক মিন্স x এর মান কত হলে দুই দিক সমান হয়। তাহলে এখানটায় x এর মান কত পাতালে দুই দিক সমান হবে? দেখো 2 পাতালে সমান হচ্ছে। 2 প্লাস 3 5, এদিকেও 5 আছে। তাহলে x এর মান 2 পাতালে দুই দিক সমান হচ্ছে। আচ্ছা, x এর মান 3 পাতালে হয় না? 3 প্লাস 3 সমান 5। দেখো তাহলে এটা কত হচ্ছে? 6 সমান 5 হচ্ছে, যেটা ঠিক না কখনো। তাহলে এটা তো সঠিক হচ্ছে না। কিন্তু x এর মান যদি আমি 2 পাতাই এখানটায়, তাহলে 2 প্লাস 3 যোগ করে 5 হয়ে যাচ্ছে। এই সমীকরণটাতে কিন্তু x এর মান 2 ছাড়া অন্য কোনো কিছু পাতালে হবে না। এই সমীকরণটাতে, সমীকরণ নয়, এই সম্পর্কটাতে যদি x এর মান 2 ছাড়া আমি অন্য কোনো মান পাতাই, তাহলে কিন্তু আমি দুই দিক সমান পাবো না। তার মানে আমি কি বুঝতে পারছি? যে এই সম্পর্কটাতে x এর কোনো নির্দিষ্ট মানের জন্যই সঠিক হবে। x এর নির্দিষ্ট মানটা এখানে কত? 2। ঠিক এই টাইপের সম্পর্কগুলোকে বলা হয় সমীকরণ। তাহলে সমীকরণ বলতে কি বুঝবো? কোন সম্পর্কতে চলরাশির, এখানে চলরাশিটা x, চলরাশির যদি কতগুলি নির্দিষ্ট মানের জন্যই সঠিক হয়, তবে সেইটাকে আমরা বলবো একটা সমীকরণ। এখানে যেমন x এর একটা মানের জন্য সঠিক এসছে, কোন কোন সম্পর্ক, কোন কোন সমীকরণে x এর 2টো 3টেও মান থাকতে পারে। বোঝা গেল? সেগুলো আমরা পরে দেখছি। তো নির্দিষ্ট মান 2টো 3টে বলতে কি? দেখা গেল 2 এর জন্য সঠিক হবে, 0 এর জন্য সঠিক হবে, 3 এর জন্য সঠিক হবে, কিন্তু আর কোনো কিছুর জন্য সঠিক হবে না এই মানগুলো ছাড়া। তাহলে কোন সম্পর্ক যদি চলরাশির কয়েকটি নির্দিষ্ট মানের জন্যই সঠিক হয়, তবে সেই সম্পর্কটাকে আমরা বলবো কি? একটা সমীকরণ। সমীকরণ ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে আসছি অভেদে। অভেদ জিনিসটা কি? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র তো সবাই জানা আছে। তাহলে এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সম্পর্কটা, এটা একটা সম্পর্ক, মাঝে সমান চিহ্ন আছে, বাঁদিকে কিছু আছে, ডান দিকে কিছু আছে। তাহলে এই সম্পর্কটাতে চলরাশি কে কে আছে? a আর b। তাহলে এই সম্পর্কটাতে a আর b এর তুমি যে কোনো একটা মান ধরো। আমি ধরলাম এর মান 1, b এর মান 2। তাহলে এর মান 1 আর b এর মান যদি 2 পাতাই, তাহলে এটা বা সাইডে এরকম হয় এর স্কোয়ার, ডান সাইডে কেমন হয়? এইটা প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার। তাহলে এটা সমান কত আসে দেখো? তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে, এটা সমান কত হচ্ছে? 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4, এটা সমান 9 হচ্ছে, এটা সমানও দেখো 9ই হচ্ছে। তার মানে 9 সমান 9 হচ্ছে, তার মানে সম্পর্কটা ঠিক আছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এর মান 1 আর b এর মান যদি 2 ধরা হয়, তাহলে সম্পর্কটা ঠিক হচ্ছে। ঠিক একই ভাবে তুমি যদি এর মান অন্য কিছু ধরো, এর মান আমি ধরলাম 5 আর b এর মান ধরলাম আমি 7, তাহলে কত হয় জিনিসটা? এরকম হয়। তাহলে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 প্লাস 7 এর স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 7 5 12, 12 এর স্কোয়ার। এটা সমান কত হচ্ছে? 25 প্লাস 5 দুগুণ 10, 70 প্লাস 49। তাহলে এটা সমান কত হচ্ছে? 12 12 144। 25 এইটা যোগ করলে কত হয়? 9 আর 5 14, 4 হাতে 1, 4 আর 5 আর 7 12 আর 2 14। তাহলে এখানেও দেখো দুই দিক সমান আসছে 5 আর 7 ধরলে। ঠিক একই ভাবে
তুমি এই এই সম্পর্কটাতে এ আর বি এর যে মানই ধরো না কেন, তুমি দেখবে যে দুই দিকই সমান আসছে। তার মানে আমরা একটা ডিফারেন্স পাচ্ছি এর সঙ্গে, তাই না? এখানে দেখেছিলাম কতগুলো নির্দিষ্ট মানের জন্য সঠিক হচ্ছে, কিন্তু দেখো এখানটাতে এ আর বি এর তুমি যে মানই ধরো না কেন তাতেই সঠিক বেরোচ্ছে। ঠিক এই টাইপের সম্পর্কগুলোকে বলা হয় অভেদ। তার মানে অভেদ বলতে আমরা কি বুঝবো? কোন সম্পর্ক যদি চলরাশির যে কোনো মানের জন্যই সঠিক হয় তবে সেই সম্পর্কটাকে বলবো আমরা অভেদ। আর সমীকরণ কতগুলো নির্দিষ্ট মানের জন্য সঠিক হবে চলরাশির, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, কিন্তু নির্দিষ্ট হবে, সেই মানগুলোর জন্যই সঠিক হবে, তবে সেটাকে আমরা বলবো সমীকরণ। আর যদি যে কোনো মানের জন্য সঠিক হয় চলরাশির, তাহলে সেই রকম সম্পর্ক বলবো আমরা অভেদ। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার? তো আমরা দেখলাম যে সমীকরণ জিনিসটা কি, অভেদ জিনিসটা কি। তো সমীকরণ তো শিখলাম আমরা, যে সমীকরণ মানে কতগুলো চলের কতগুলো নির্দিষ্ট মানের জন্য সম্পর্কটা সঠিক হবে, সেরকম সম্পর্ককে বলবো আমরা সমীকরণ। তো আমি এখানে কতগুলো সমীকরণ লিখছি, দেখো। আমি লিখলাম x প্লাস 2 ইকুয়াল টু 5। আমি লিখলাম x প্লাস y ইকুয়াল টু 5। x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 7। x কিউব মাইনাস 7 x প্লাস 3 ইকুয়াল টু 0। ধরো আমি এরকম লিখলাম এই কটা। তো দেখো এখানটায় 1 নম্বর যে সমীকরণটা আমি লিখেছি, এগুলো কিন্তু সবই সমীকরণ লিখেছি আমরা। তো দেখো এখানে 1 নম্বর সমীকরণে x প্লাস 2 ইকুয়াল টু 5 আছে। এইখানটায় x এর মাথায় পাওয়ার কত আছে? x এর মাথায় দেখো পাওয়ার কিছু নেই। তো কিছু নেই মানে কত থাকে? 1 থাকে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো দেখো এইখানটায় x এর সর্বোচ্চ পাওয়ার কত? 1। তো যদি কোনো সম্পর্কতে x এর মানে যে চলরাশি থাকবে তার সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, তবে সেই সম্পর্কটাকে বলবো আমরা একঘাত সমীকরণ। সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে একে কি বলবো? একঘাত সমীকরণ। কারণ এর ঘাত হচ্ছে 1, তাই এটা হচ্ছে একঘাত সমীকরণ। এবং কি এই সম্পর্কটাই দেখো চল শুধুমাত্র একটাই আছে, সেটা কি আছে? x আছে। x ব্যতীত আর অন্য কোনো চল আছে? নেই। তাহলে এই সম্পর্কটার না, এই সমীকরণটার নাম যদি আরেকটু ভালো মতো লিখি, তাহলে এখানে লিখতে হবে একঘাত, এটা হচ্ছে এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে এখানে লিখবো এক চল বিশিষ্ট। তার মানে যদি চল একটা থাকে কোনো সম্পর্কতে, কোনো সমীকরণে, তাহলে সেই সমীকরণটাকে বলা হয় এক চল বিশিষ্ট সমীকরণ। এবং সেটার কত ঘাত সমীকরণ সেটা দেখার জন্য দেখতে হয় যে x এর মাথায় সর্বোচ্চ পাওয়ার কত আছে। তাহলে এখানে x এর মাথায় সর্বোচ্চ পাওয়ার 1 আছে, তাহলে আমরা বলবো যে এইটা এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ। এবার তোমরা আমাকে বলো যে এই সমীকরণটার নাম কি হবে? কি হবে নাম? দেখো এখানটায়, এখানে দুটো অজ্ঞাত চলরাশি আছে, একটা আছে x আর একটা আছে y। তার মানে তো আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি যে এখানে দুটো চল বিশিষ্ট আছে, তার মানে এটা দুই চল বিশিষ্ট হবে। তার মানে এটা দুই চল বিশিষ্ট সমীকরণ নাম হবে। এবং কি তো লিখলাম আমরা দুই চল বিশিষ্ট বা দ্বিচল বিশিষ্ট। এটা কত ঘাত সমীকরণ হবে? এই চলের সর্বোচ্চ পাওয়ার কত? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তার মানে সর্বোচ্চ পাওয়ার তো 1ই যে কোনো একটা চলের। তাহলে এই সমীকরণটাকে বলবো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ।
এবার দেখো পরেরটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখানে চল কটা আছে? একটাই, এখানেও এক্স এখানেও এক্স, এখানে এক্স এখানে এক্স, তার মানে দুটো চল নাই। কিন্তু আমরা শুধুমাত্র বলতে চাই যে চল কটা আছে, মানে এক্স জাতীয় সবই তো এক্স এর, তাহলে চল এখানে একটাই। তাহলে এখানে এইটার নাম কি হবে? এটার নাম হবে এক চল বিশিষ্ট। এবং কঘাত সমীকরণ, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, কিছু নেই, মানে এখানে দেখো 2 আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা নিতে হবে তোমাকে। সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। তাহলে এইটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে কি বলবো আমরা? দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে কি বলবো? দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 7 আছে, তাহলে এখানটা এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, এবং কটা চল আছে এর মধ্যে? একটাই চল, তাহলে এটাকেও তাই বলবো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝবো আমরা? যে সমীকরণটা থাকবে তাতে চল থাকবে একটাই, এবং ওই চলের সর্বোচ্চ পাওয়ার কত হবে? 2। তাহলে সেইটাকে আমরা বলবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের চ্যাপ্টার এখন। এই সমীকরণটাই দেখো কি আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে এবং চল তো একটাই, তাই এটাকে কি বলবো আমরা? বলো, এক চল বিশিষ্ট, এটা কি হবে? ত্রিঘাত সমীকরণ। কিন্তু কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানটায় 3 আছে। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1 আছে, তাই এটাকে আমরা বলছি একঘাত সমীকরণ, এবং চল একটা আছে তাই এটাকে এক চল বিশিষ্ট। ঠিক একই ভাবে এটাতে দুটো চল আছে এবং সর্বোচ্চ পাওয়ার 1 আছে, তাই এটাকে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। এখানে এক্স এর পাওয়ার 2 আছে সর্বোচ্চ, তাই এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো, এবং চল যেহেতু একটা তাই এক চল বিশিষ্ট। ঠিক একই ভাবে এইগুলো হয়েছে। তো যদি এক্স এর মাথায় 1 থাকে, সেটাকে আমরা মানে সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, তাহলে সেটাকে এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ তো বলবোই, এর সাথে সাথে ওর আর একটা নামও আছে। সেই নামটা কি? ওটাকে রৈখিক সমীকরণও বলা হয়। ওটাকে কি সমীকরণ বলা হয়? রৈখিক সমীকরণ। তাহলে এই দুটোর নাম, এটাতেও তাই, দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে এটাকেও রৈখিক সমীকরণ বলবো। রৈখিক সমীকরণ। তোমার রৈখিক সমীকরণ কাকে বলবো? কোন সমীকরণে চলরাশির সর্বোচ্চ পাওয়ার যদি 1 থাকে, সেটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সর্বোচ্চ পাওয়ার 2 থাকলে হবে। তো যার সর্বোচ্চ পাওয়ার 1 আছে, সেখানটা এক্স এর মান কটা বেরোবে তোমাদের জানা আছে? অবশ্যই। যার সর্বোচ্চ পাওয়ার 1, সেখানে এক্স এর মান বেরোয় একটা, মাথায় রাখবে এটা। যার সর্বোচ্চ পাওয়ার 2, সেখানে এক্স এর মান কটা বেরোবে? 2। মানে কোন সমীকরণে চলরাশির মাথায় হাইয়েস্ট যত পাওয়ার থাকে তাকে তত ঘাত সমীকরণ বলা হয়। কিন্তু যদি চলরাশির মাথায় এখানে 4 থাকতো, হাইয়েস্ট পাওয়ার যদি 4 হতো, তাহলে সেই সমীকরণটাকে আমরা বলতাম চতুর্থী ঘাত সমীকরণ। 5 থাকলে পঞ্চম ঘাত, 6 থাকলে ষষ্ঠ ঘাত, এইরকম হয়। এবং সেই চলরাশিতে যে অজ্ঞাত রাশিটা আছে, যেমন এখানে ধরো সবই অজ্ঞাত রাশি এক্স, এটাতে শুধুমাত্র দুটো আছে, তো এখানটা এক্স এর মান কটা বেরোবে? একঘাত সমীকরণ এক্স এর মান একটা বের হয়। দ্বিঘাত সমীকরণ এক্স এর মান কটা বেরোবে? দুটো বের হবে। ত্রিঘাত সমীকরণ এক্স এর মান কটা বেরোবে? এক্স এর সর্বোচ্চ মান তো 3, এক্স এর সর্বোচ্চ মান 3টে বেরোবে। চতুর্থী ঘাতে কটা বেরোবে? 4টে, 5টাতে 5টা, 6টাতে 6টা, এইরকম হয়। যত ঘাত ততগুলো মান থাকে তার। অবশ্যই মানগুলো আলাদা নাও হতে পারে, মানগুলো একই হতে পারে বা দুটো তিনটে মিক্স থাকতে পারে, কিন্তু মান ততগুলো বেরোবে। তাহলে বোঝা গেল একঘাত সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণ কি, ত্রিঘাত সমীকরণ কি, এবং এদের এই সমীকরণে এক্স এর কটা ভ্যালু বেরোতে পারে? যত ঘাত ততগুলো ভ্যালু। ক্লিয়ার? তো আমাদের এখন এইগুলো নিয়ে কোনো চ্যাপ্টার নয়, আমাদের মূল যে চ্যাপ্টার সেটা হচ্ছে এখন এইটা,
শিখতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। আমরা তো দেখলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলো হয়। তো আমরা এবার দেখব যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা কি, মানে সাধারণ আকারটা কি, যেটা আমরা সবাই চিনব এখন। তো আমরা দেখলাম এইটা একটা সমীকরণ ছিল 2x² + 3x প্লাস কিছু একটা আছে 7 = 0। এটাকে কি সমীকরণ বলা হয় দেখলাম? এটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের চ্যাপ্টার। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা তাই বলে চিনলাম। তো দেখো এখানটায় এই যে 2, এটার x² এর কোএফিসিয়েন্ট, এই যে 3, এইগুলো x এর কোএফিসিয়েন্ট মানে x এর সহগ, আর এই যে 7 এটা তো কনস্ট্যান্ট। তাহলে এই যে এইগুলোর পরিবর্তে এই যে সবসময় কি এখানে 2 থাকবে x² এর বাদিকে, অন্য কিছু কি থাকতে পারে না? হ্যাঁ পারে, তো অবশ্যই পারে। x এর বাদিকে কি 3 থাকবে, অন্য কিছু থাকতে পারে না? সেটাও পারে। 7 কি সবসময় থাকবে? এখানে তো 8ও থাকতে পারে, 9ও থাকতে পারে, থাকতেই পারে। তো এইগুলোর পরিবর্তে কি ধরা হয় স্ট্যান্ডার্ড ফর্মে? এই যে 2 এটাকে a দিয়ে ডিনোট করা হয়, মানে এর মান যা খুশি তাই হতে পারে। 3 একে b দিয়ে ডিনোট করা হয়, b এর মানও যা খুশি তাই হতে পারে। এই যে 7 এর মান কত হয়? c হয়। 7 কে c দিয়ে ডিনোট করা হয়, c এর মানও যা খুশি তাই হতে পারে। ব্যাপারটা বোঝা গেল? তো দেখো এখানে এই যে তাহলে সম্পর্ক, এই স্ট্যান্ডার্ড ফর্মটা কেমন দাঁড়ায় যদি আমি 2 এর জায়গায় a লিখি? তাহলে এটা ax², এটা কত হচ্ছে bx, এটা কত হচ্ছে c = 0। তাহলে এই যে এই ফর্মটাকেই বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। তার মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax² + bx + c। এর সাথে একটা শর্ত আছে যে a not equal to 0। a not equal to 0 মানে কি? আমরা দেখলাম যে এখানে এর মান যা খুশি তাই হতে পারে, b এর মান যা খুশি তাই হতে পারে, c এর মানও যা খুশি তাই হতে পারে। এই মানগুলোর পরিবর্তে এইগুলো লেখা হয়েছে তাই। কিন্তু এর মান যা খুশি তাই হতে পারে ঠিকই, কিন্তু এর মান কখনো 0 হবে না। 0 বাদে যা খুশি তাই হতে পারে। এর মান 0 হবে না, 0 বাদে যা খুশি তাই হতে পারে। কেন 0 হবে না? দেখো এখানে ax² আছে। আচ্ছা, এই যে আমরা এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বলছি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কোনটাকে দেখে বলছি আমরা? কেন এটা দ্বিঘাত সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ ঠিক এই কারণেই, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার 2 এখানটায়। তার মানে এই জিনিসটাকে আমরা দেখে বলছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, x এর মাথায় 2 আছে জন্য। যদি এইটা না থাকতো তাহলে এটা কঘাত হতো? একঘাত সমীকরণ হতো, কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে এটা একঘাত সমীকরণ হতো। তাহলে দ্বিঘাত বলছি কেন? কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে তাই। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে যদি আমি এর মান 0 বসিয়ে দিই, 0 × x², যদি এর মান 0 হয় তাহলে 0 × x² এর মান কত? 0 এর সাথে তুমি যা কিছুই গুণ করো না কেন সেটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এই যে ax² এর মান কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এইখানটায় কি এর মান যদি 0 হয়, এখানে ax² এর অস্তিত্বটা কি থাকছে আদৌ? থাকছে না। তাহলে কি দ্বিঘাত হচ্ছে সমীকরণটা? হচ্ছে না। তাই বলা হয়েছে a not equal to 0। তার মানে 0 বাদে যা খুশি তাই। আর b আর c এদের কোনো ব্যাপার নেই, এদের মান যা খুশি তাই হতে পারে। কারণ এখানে যদি x নাও থাকে তাও সেটাকে দ্বিঘাতই বলবে। b এর মান 0 হতে পারে, c এর মানও 0 হতে পারে। এটাও ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটা জিনিস দেখবো আমরা। তার মানে কি শিখলাম আমরা? তার আগে দেখে নিই একটু যে এখানে ax² + bx + c = 0, যেখানে a not equal to 0, এটা হচ্ছে আমাদের কি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এবার আমরা দেখব কিছু দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তথ্য।
কিছু তথ্য দেখে নিই। তাহলে এটা আমরা দেখলাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, সাধারণ আকার, যেখানে a নট ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে 1 নাম্বার যে ডিসিশনটা নেওয়া যায় সেটা কি, যে a সমান 0 হলে মানে x স্কয়ারের সহগ, a মানে কি এখানে x স্কয়ারের সহগ, b মানে কি x এর সহগ, c হচ্ছে কনস্ট্যান্ট, একদম একটা সংখ্যা। সাধারণত এখানে a b c সবকটাই সংখ্যা যদিও। তো আমরা দেখলাম যে এখানে a ইকুয়াল টু 0 হলে সমীকরণটি দ্বিঘাত হবে কি হবে না? দ্বিঘাত হবে না। তাহলে দ্বিঘাত না হওয়ার শর্ত কি? a ইকুয়াল টু 0। সমীকরণটা দ্বিঘাত না হওয়ার শর্ত কি? a ইকুয়াল টু 0। আর দ্বিঘাত হওয়ার শর্ত কি? a নট ইকুয়াল টু 0। মানে এর মান যদি 0 হয় তাহলে এখানে x স্কয়ারের অস্তিত্ব থাকবে না, তাই সমীকরণটা দ্বিঘাত হবে না। এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তো এটা 0 হবে না, এটার এখানে অস্তিত্ব থাকবে, তাই এটা তখন দ্বিঘাত হবে। 2 নম্বর দেখব, a সমান তো 0 হলে দেখলাম, যদি b সমান 0 হয় তাহলে কি হবে? b এর মান তো যা খুশি তাই হতে পারে। তাহলে b সমান যদি 0 হয় তখন কি হবে দেখে নিই। তাহলে b সমান 0 হলে কি হবে? ax স্কয়ার প্লাস, তাহলে b ইনটু 0 হবে এখানে x এর মান, সরি উল্টো লিখলাম, b এর মান 0 ইনটু x প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কত হচ্ছে? ax স্কয়ার প্লাস, এটা মান কত? এটা তো 0, এর কোনো অস্তিত্ব থাকবে না, তাই প্লাস c এখানে লিখছি একবারে 0। তাহলে এখানে কত হবে? ax স্কয়ার ইকুয়াল টু কত হবে? এখানটায় তোমার c এদিকে চলে আসবে মাইনাস c, x স্কয়ার ইকুয়াল টু কত হবে? মাইনাস c বাই a। এখান থেকে কত হবে? x সমান, তাহলে রুট অফ প্লাস মাইনাস হবে। কোনো কিছুর বর্গমূলে প্লাস মাইনাস দেওয়া হয়, যখন কোনো কিছুর বর্গমূল করা হয় তখন কিন্তু প্লাস মাইনাস দেওয়া হয়। ধরো যেমন 4, এই 4 এর বর্গমূল, 4 এর যখন রুট করব তখন এখানে অবশ্যই প্লাস মাইনাস। 4 এর বর্গমূল তাহলে কত হবে? 4 এর বর্গমূল সমান কত হবে? প্লাস মাইনাস 2। এইভাবে লেখা হয়, প্লাসটাও নেওয়া হবে মাইনাসটাও নেওয়া হবে। কারণ বর্গমূল কিভাবে করা হয়, নির্ণয় কিভাবে করা হয়? একই সংখ্যা যদি দুবার গুণ আকারে থাকে তখন ওই দুটো সংখ্যার মধ্যে থেকে একটাকে বর্গমূল ভেবে নেওয়া হয়। যেমন ধরো 4 সমান কি অ্যাকচুয়ালি 2 ইনটু 2, তাহলে 4 এর বর্গমূল এই দুটো 2 এর মধ্যে থেকে একটা 2 নিতে হবে। কিন্তু 4 সমান থাকে হলো এরকমও তো হয়, মাইনাস 2 ইনটু মাইনাস 2, এটা মানেও তো 4 হয়। তাহলে 4 এর বর্গমূল আমরা এখানটায় কত নিতে পারি? মাইনাস 2 নিতে পারি। তাই এইভাবে নেওয়া হয়, কোনো কিছুর বর্গমূল থাকলে প্লাস মাইনাস 2 নেওয়া হয়, তো প্লাস মাইনাস নেওয়া হয় 4 এর ক্ষেত্রে প্লাস মাইনাস 2। তাহলে এর ক্ষেত্রে প্লাস মাইনাস এরকম হবে। তাহলে এখান থেকে একটা জিনিস নির্ণয় করো, একটা জিনিস ভাবো, দেখো x সমান কত আসছে? তাহলে x সমান এখানে দুটো মান আসছে, একটা কি হচ্ছে? একটা প্লাস রুট অফ c বাই a, এখানে মাইনাস আছে, আর আরেকটা কত আসছে? মাইনাস রুট অফ c বাই a, এরকম আসছে দুটো মান। তাহলে এইটুকু তো একই, শুধুমাত্র সাইন আলাদা। তার মানে এইটুকুর মান যদি আমার 5 হয় তাহলে এটা প্লাস 5 হবে আর এটা মাইনাস 5 হবে। এই যে রুট ওভার মাইনাস c বাই a, এটার মান যদি আমি 5 মনে করে নিই তাহলে এটা কত হচ্ছে? প্লাস 5, আর এখানে একটা আসছে কত? মাইনাস 5। তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানটায়, যে যদি b সমান 0 হয় তাহলে কিন্তু x এর যে দুটো মান পাওয়া যায় এই মানগুলোকে রুট বলা হয়, x এর রুট মানে কটা মূল আছে, x এর কটা মূল, মানগুলো অনেক সময় মূল দিয়েও বলা হয়। তো এখানটাই দেখো মানগুলো একই, শুধুমাত্র সাইনের জন্য পাল্টে গিয়েছে। তাহলে b সমান 0 হলে কি হবে? একই মান পাওয়া যাবে, শুধুমাত্র কি হবে? বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত মানে একটার আগে প্লাস থাকলে আর একটার আগে মাইনাস থাকবে। তাহলে এটা একটা পেলাম। 3 নম্বর দেখো কি, যদি আমরা c সমান 0 ধরি, c
সি সমান যদি 0 হয় তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে দেখি সি সমান 0 হলে পাতিয়ে দেখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা সি সমান 0 ধরেছি, তাহলে 0 হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 হয়। তাহলে কত হবে? এখান থেকে দেখো এক্স কমন যায়, মিল কি আছে, এখানে দুটো এক্স আছে এর সঙ্গে গুণ আকারে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স কমন যায়। এক্স কমন গেলে এখানে দুটোর মধ্যে থেকে একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে এ এক্স পড়ে থাকবে প্লাস এখানে একটা এক্স ছিল তাহলে শুধু বি পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখানটা এক্স এর মান আমরা কিভাবে পাবো? তাহলে এক্স সমান একটা কত পাবো আমরা? এবার এখানে দেখো দুটো জিনিস গুণ আকারে আছে, দুটো জিনিসই গুণ আকারে আছে এবং এদের গুণফল কত? 0। তাহলে এখানে এক্স এর মান বের করার সময় কি করতে হয়? হয় না হয় করতে হয়। তাহলে হয় এখানে এক্স সমান 0 হবে, নয়তো এইটা সমান 0 হবে। কেন এরকম হয় দেখো, এখানটাই আমি এরকম করতে পারি, এখান থেকে x সমান এই 0 বাই এক্স প্লাস বি করতে পারি, মানে এই জিনিসটা x এর সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে ওইদিকে গেলে 0 নিচে ভাগ হয়ে যাবে, এদিকে যা থাকবে ওইদিকে গেলে তার উল্টোটা হয়ে যায়, তাহলে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। আবার তো আমি এইরকমও তো করতে পারি, এক্স প্লাস বি কে এইদিকে রাখলাম, আমি এক্সটাকে ওইদিকে নিয়ে ভাগ করে দেবো, তাহলে এরকম তো হয়। তাহলে এইরকম যদি হয় তাহলে কত হবে? এক্স প্লাস বি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস বি বা এক্স ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ। তার মানে এক্স এর মান তাহলে এক্ষেত্রে এরকম বেরোচ্ছে, এক্ষেত্রে কত বেরো? এক্স সমান 0 বাই এটা মানে কি? 0 কে যা দিয়ে ভাগ করা হয় সেটা সমান তো 0ই হয়, তার মানে এক্স এর এখানে একটা মান 0 হচ্ছে আর একটা মান অন্য কিছু হচ্ছে। তাহলে এখান থেকে কি দেখলাম আমরা? যে এখানে এক্স এর মান একটা 0 পাচ্ছি, এইটাই হচ্ছে আমরা এখানে লিখবো। তাহলে সি সমান 0 হলে এক্স এর একটি মান 0 হবেই। এই তিনটে খুব তোমরা মনে রেখো, অনেক সময় দেখা গেল শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে একই বিপরীত চিহ্ন যুক্ত একই মান পাওয়া যাবে, তার শর্ত কি? তার শর্ত হচ্ছে বি সমান 0। এক্স এর একটা মান 0 হওয়ার শর্ত কি? সি সমান 0। সমীকরণটা দ্বিঘাত না হওয়ার শর্ত কি? এ সমান 0। আর এক্স এর কেন দুটো মান বের হয় সেটা তো বললাম, আমি এটাকে নিয়ে গিয়ে ওইদিকে ভাগ করতে পারি, এটাকে ওইদিকে নিয়ে গিয়ে ভাগ করলে এক্স এর এক্স সমান 0 হচ্ছে, এটাকে রেখে যদি এক্স কে ওইদিকে নিয়ে যাই তাহলে এরকম মান বের হচ্ছে। তাহলে দুটোই তো পসিবল, আমরা কেন শুধু একদিকটা ভাববো? তাই এখানে এক্স এর দুটো মান বের হয়, তাই এখানে হয় এইটা সমান 0, না হয় এইটা সমান 0 করতে হয়। ক্লিয়ার হলো জিনিসটা? তার মানে শর্তগুলো কি পেলাম? এ সমান 0 হলে সমীকরণটা দ্বিঘাত হবে না, বি সমান 0 হলে বিপরীত চিহ্ন যুক্ত একই মান পাবো আমরা, সি সমান 0 হলে এক্স এর একটা মান সর্বদা 0 হবেই। ক্লিয়ার? তো দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট এই পর্যন্ত, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমরা সামনের দিন শিখবো যে একটা দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে এক্স এর মানগুলো বের করতে হয়, সেখানে শ্রীধর আচার্যের সূত্রও আসবে। শ্রীধর আচার্যের সূত্রটা আমরা প্রমাণ করেও দেখাবো যে কি করে উনি মানগুলো বের করেছিলেন। তো দেখতে চাইলে যুক্ত থাকুন আমাদের চ্যানেল প্রত্যাশার সঙ্গে। থ্যাংক ইউ।